আপনারা জানেন যে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের 5 বছরের মেয়াদ গত 17 মে শেষ হয়েছে। তখন রাজ্যের বর্তমান সরকার যে কোভিডের কারণ দেখিয়ে নির্বাচন 6 মাসের জন্য স্থগিত করেছিল। এখন 6 মাস শেষ হতে চলেছে আগামী 15 বা 16 নভেম্বর। দেখা গেল যে সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পারছি যে যাকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে তার কাজের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে কোনো বিষয় জানানো হচ্ছে না, তাদের ইলেকশন সম্পর্কে কী পরিকল্পনা। এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনারা জানেন। আমরা বরাবরই আমরা এই মেয়াদ শেষ হওয়ার আগে থেকে বলে এসেছি যে এটার নির্বাচন হওয়া দরকার, যাতে নির্বাচিত জনপ্রতিনিধিরা এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে থাকতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্য সরকার এ ব্যাপারে কোনো বিষয়ে তারা রাজনৈতিক দলকে বা এডিসি এলাকার জনগণকে কিছুই অবহিত করছে না। এডিসির যে গত 15 বছরে সেখানে সিপিআইএম প্রধান শক্তি ছিল, যখন কার্যকালের মেয়াদ শেষ হয় তখনও প্রধান শক্তি ছিল। সেই হিসাবে আমাদের পার্টির পক্ষ থেকে আমি গত 2রা নভেম্বর মুখ্যমন্ত্রীকে একটা চিঠি পাঠাই যে নির্বাচন সম্পর্কে আপনাদের পরিকল্পনা কি সেটা জানান। আজকে 9 নভেম্বর, চিঠির জবাব দেওয়া দূরের কথা, প্রাপ্তি স্বীকার পর্যন্ত করা হয়নি। একেবারেই অগণতান্ত্রিক একটা আনকালচার্ড দেখা গেছে। মানে কোনো চিঠির এটা রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের সরকার এই ব্যবস্থার মধ্যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে বা মন্ত্রীদের কাছে তো জানতে যাওয়া হবে, কিছুই জানানো হয় না। এর আগেও এই ঘটনাটা প্রথম না। এই যে খুব সংবাদ মাধ্যমগুলোর মধ্যে খুব খবর হয়েছে যে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মেলন নিয়ে, এই বিজয়া সম্মেলনের 2 দিন মুখ্যমন্ত্রীর যে পিএ আমাকে ফোন করলেন যে আমাদের দল থেকে 3-4 জন বিশিষ্ট উপজাতি নেতার নাম যেন জানানো হয়, তাদেরকে আমন্ত্রণ জানানো হবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে একটা চিঠি দিলাম যে আপনার কাছ থেকে জানতে চাই যে এই বিজয়া সম্মেলনে যে এডিসি এলাকার মধ্যে বা উপজাতি এলাকার মধ্যে যে তীব্র অভাব অনটন চলছে এবং আইন শৃঙ্খলার কোনো অস্তিত্ব নেই, সে সম্পর্কে যাদের আমন্ত্রণ করছেন তাদের বক্তব্য রাখার কোনো সুযোগ আছে কিনা। এই চিঠিরও কোনো জবাব নেই। এর আগেও একটা চিঠি দিলাম, কোনো জবাব নেই। তো এটা ইমিডিয়েটলি এভাবে চলতে পারে না। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের
সুবিধা অনুযায়ী নির্বাচন হবে তা হতে পারে না। নির্বাচন কোভিডের মধ্যে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল, আমাদের দেশের মধ্যে বিহারের বিধানসভা নির্বাচন হয়ে গেল, অনেক রাজ্যে উপনির্বাচন হয়েছে। এখানে হতে পারবে না কেন? যে কোভিডের মধ্যে যে কোভিডের যে যা রেস্ট্রিকশান সেটা মেনেই নির্বাচন হবে। সুতরাং ইমিডিয়েটলি এই নির্বাচন করার জন্য আমরা দাবি জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। দ্বিতীয়ত হচ্ছে, সংবাদ মাধ্যমগুলোর মধ্যে খবর প্রকাশিত হচ্ছে যে রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পর্কে। এবং সাম্প্রতিককালে গন্ডাছড়া মহকুমা, অমরপুর মহকুমা, জিরানিয়া মহকুমাতে অনেকের কাছে এনএলএফটি সন্ত্রাসবাদীদের নামে প্রচুর অঙ্কের চাঁদা চেয়ে চিঠি এসছে। কেউ কেউ পুলিশকে জানিয়েছেন, কেউ জানাননি। দু একজন যারা চিঠি বিলি করেছে, দু একজন ধরাও পড়েছে, কিন্তু রাজ্য সরকার কিছুই জানাচ্ছে না। এর আগে ত্রিপুরা মিজোরাম সীমান্তে প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের চালান ধরা পড়েছে, 3 জন ধরা পড়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে ত্রিপুরায় এই অস্ত্র চালান আসছিল। রাজ্য সরকার এ সম্পর্কে রাজ্যবাসীকে কিছুই জানায়নি। এর আগে পানিসাগর থানায় অস্ত্রসহ পুলিশের হাতে থানা এলাকার মধ্যে 3 জন এনএলএফটি সন্ত্রাসবাদী ধরা পড়েছিল, এবং তাদের জিজ্ঞাসাবাদের যে খবর সংবাদ মাধ্যমের কিছু কিছু সংবাদ মাধ্যমে এসছে যে এদের সঙ্গে রাজ্যের একজন মন্ত্রী এবং একজন সাংসদ জড়িত। মারাত্মক খবর, সবটাই চেপে দেওয়া হয়েছে। ইমিডিয়েটলি এ সম্পর্কে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর, উনি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত, জানানো দরকার যে এদের কাছ থেকে কী তথ্য পাওয়া গেছে, নাগরিকদের সতর্ক তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আরক্ষা দপ্তর কী ব্যবস্থা নিয়েছে, কেন এই গোপনীয়তা, কী করে এই সন্ত্রাসবাদীদের হাতে আমাদের রাজ্যে প্রচুর আমাদের নেতা কর্মী সমর্থক তারা শহীদ হয়েছেন। আমি এই সাথে আমাদের রাজ্যের যে আরক্ষা বাহিনী এবং বিভিন্ন যে আধা সামরিক বাহিনী আছে তাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে সন্ত্রাসবাদীদের হাতে আরক্ষা বাহিনীর এবং আধা সামরিক বাহিনীর অনেক অফিসার এবং জওয়ান তারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন। তো সুতরাং তাদের উপরেই আক্রমণ আসার আশঙ্কা আছে, শুধু নাগরিকদের উপরে না, শুধু বামপন্থীদের উপরে না। তো সুতরাং তারা যাতে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে এটা কঠোরভাবে মোকাবেলা করে, এবং তাদেরও দায়িত্ব মানুষকে জানানোর। এবং পরিস্থিতি যে এই সরকার টিএসআরকে দিল্লি পাঠিয়ে দিয়েছে, সেখানে কোনো যে তাদের যে দায়িত্ব পালন করার কথা সেটা না, সেখানে তো তাদের নানা ধরনের কাজ করানো হচ্ছে, কাউকে গৃহবৃত্তের কাজ করানো হচ্ছে, কাউকে ঝাড়ুদারের কাজ করানো হচ্ছে বলে সংবাদ মাধ্যমে খবর আসছে। ইমিডিয়েটলি দে শ্যাল বি বট ব্যাক, তাদের ফিরিয়ে আনতে হবে। এখানে এই নিরাপত্তার ব্যবস্থায় কোনো রকম যাতে গলতি না থাকে। তাদের যে কাজের জন্য নিযুক্ত হয়েছে, যে টিএসআর জওয়ান, তাদের একটা যে বীরত্বপূর্ণ লড়াই করেছে সন্ত্রাসবাদ মোকাবেলায়, শান্তি ফিরিয়ে আনতে, আবার সেই
পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে এবং তাতে নিশ্চিতভাবেই রাজ্যের শাসক দলের মদত আছে বলে মনে করা যথেষ্ট কারণ আছে। সুতরাং এখানে সবার সতর্ক থাকা উচিত এবং সমস্ত তথ্য নাগরিকদের জানানো উচিত, রাজনৈতিক দলগুলোকে অবহিত করা উচিত। থার্ড হচ্ছে যে কোভিড সম্পর্কে এখানে দু একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে হাসপাতালে রোগীর সংখ্যা কম, তাতে কি এই সিদ্ধান্তে আসা যায় যে রাজ্যে কোভিডের প্রকোপ কমেছে? কমেনি। হাসপাতালের যে অব্যবস্থা, যেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বলে তাদের উপরে মুখ্যমন্ত্রী খড়গহস্ত, সাংবাদিকরা ফিজিক্যালি আক্রান্ত হয়েছেন, হুমকি তো আছেই। এই অব্যবস্থার কারণে কোভিড আক্রান্তরা ভরসা রাখতে পারছেন না, এই কারণে রোগী যাওয়া কম। কিন্তু আমাদের রাজ্যের মধ্যে প্রচুর রোগী, কোভিড রোগী প্রতিদিন বাড়ছে, টেস্ট হচ্ছে না। এবং যাদের মধ্যে এই উপসর্গ দেখা যাচ্ছে, এরা টেস্ট না করেই এরা হয় চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারা অ্যান্টিবায়োটিক অন্যান্য ওষুধ তারা খাচ্ছেন, বা কেউ কেউ একদম সরাসরি মেডিসিন শপ থেকে ওষুধ নিচ্ছেন। সুতরাং এক্ষেত্রে কোনো রকম আত্মসন্তুষ্টির সুযোগ নেই। আমাদের এখানে তো কোনো টেস্ট, আমি কদিন আগে আমার একটা ব্যক্তিগত কাজে আমি গুয়াহাটি গেছিলাম, সেখানে দেখা গেল যে নামার পরপরই এয়ারপোর্ট থেকে সোজা নিয়ে যাওয়া হলো যারা যাত্রী, তাদের টেস্টের জন্য। টেস্ট করিয়ে তারপর ছাড়া হয়েছে, কয়েক ঘন্টা লেগেছে। আর আমাদের এখানে এসে দেখলাম যে কিছুই নেই। যে গাফিলতির জন্য আমাদের রাজ্যের মধ্যে 350-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং 30,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এখনও আবারও সে গাফিলতি। সুতরাং শীত আসছে, বিশেষজ্ঞরা বলছেন যে এই শীতের সময়ে আবারও তার সংক্রমণ বাড়তে পারে। সেজন্য আগাম ব্যবস্থা নেওয়া দরকার। আর সেখানে দেখা যাচ্ছে যে চরম গলতি, আবার রাজ্যের মানুষকে প্রচণ্ড বিপদে ফেলার একটা আশঙ্কা সেখানে রয়েছে। আমরা দাবি করছি যে আমাদের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীরা তারা খোলা চিঠি দিয়েছেন যে হাসপাতালগুলোর মধ্যে যে চিকিৎসক এবং নার্স সংখ্যা বাড়ানো দরকার। আমাদের রাজ্যের মধ্যে প্রচুর পাশ করা ডাক্তার তারা বসে আছেন, নার্সরা বসে আছেন, তাদের নিয়োগ করা হচ্ছে না। ডাক্তারদের পক্ষ থেকে ওই দাবি উঠেছে, ডাক্তারদের সংগঠনের পক্ষ থেকে। এগুলো কোনো গুরুত্বই দেওয়া হচ্ছে না। এবং কোভিড যে যারা মারা গেছেন তাদের পরিবারকে আর্থিক সাহায্যের প্রশ্নে কি হচ্ছে? মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা মারা গেছেন তাদের পরিবারকে 10 লাখ টাকা করে দেওয়া হবে। এখন কেন নানা রকম শর্ত জুড়ে দেওয়া হচ্ছে? তাহলে মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা কোথায় তার কথাবার্তার? এখানে হাইকোর্টে দেখলাম, হাইকোর্টে যখন এই কেসটা সোমোটো কেস নিয়েছে, অ্যাডভোকেট জেনারেল বলছেন যে মুখ্যমন্ত্রীর কি মুখে কি বললেন সেটা না, সরকারি আদেশ কি বেরিয়েছে সেটাই হচ্ছে আসল কথা। তাহলে মুখ্যমন্ত্রীর দাম কোথায়? হাইকোর্টের কাছে কোনো মানমর্যাদা কিছু রইল? এখন তো দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন যে এখানে সরকারি কে কেন্দ্রীয় সরকারি কর্মচারী কে রাজ্য সরকারি কর্মচারী ছিলেন, সে ধরনের তাদের পরিবার আর্থিক সাহায্য পাবে না, এই কথা তো তিনি প্রথম বলেননি। এখন কেন এই সমস্ত শর্ত জুড়ে দেওয়া হচ্ছে? তো সুতরাং যা প্রথম বলা হয়েছে
সেটা করতে হবে, এই পরিবারগুলোকে 10 লক্ষ টাকা করে দিতে হবে। তারপরে এই যে বলা হলো যারা হোম আইসোলেশনে তাদেরকে 1500 টাকা করে, সেটা তো দেওয়া হচ্ছে না। মানে এটা সরকারের কোনো দায়িত্ব সেখানে নেই। আমরা যে দাবিগুলো করে এসেছি, এত আন্দোলন করলাম, আমাদের জলকামান মারা হলো, গ্রেপ্তার করা হলো আমাদের নেতাকর্মীদের। আমরা 10 কেজি করে খাদ্যশস্য 7,500 টাকা করে আমরা চেয়েছিলাম যে পরিবারগুলোকে এই কোভিডের সময়তে কাজ নেই, খাদ্য নেই, সেগুলো তো পাত্তাই দেওয়া হলো না। যেটা তারা মুখ্যমন্ত্রী বললেন সেগুলো পর্যন্ত কার্যকর করা হয়নি। এখন সমস্ত প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে যেরকমভাবে এই নির্বাচনী ভীষণ ডকুমেন্ট থেকে সরে গেছে, এই কোভিডের ক্ষেত্রে এটাই দেখা যাচ্ছে। তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের স্পেসিফিক ডিমান্ড যে প্রথমত এই 10 লাখ টাকা করে যারা মারা গেছে তাদের পরিবারকে দিতে হবে। এখানে কে কর্মচারী ছিলেন সেটা বাছ বিচার করা চলবে না। এবং যারা হোম আইসোলেশনে আছেন তাদেরকেও যে প্রতিশ্রুত টাকা দিতে হবে এবং চিকিৎসক নিয়োগ করতে হবে, টেস্ট বাড়াতে হবে। এই 4টা হচ্ছে আমাদের স্পেসিফিক ডিমান্ড। তারপরে ধরুন সামাজিক ভাতা 50,000-এর মতো যারা ভাতা পাবক তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা আগেও প্রতিবাদ করেছি। এই ক্ষেত্রে যাদের বাদ দেওয়া হয়েছে এদের মধ্যে যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, এদের যদি বাদ দেওয়া হয়ে থাকে তাদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা। এই জন্য অলরেডি কয়েকটা মহকুমার মধ্যে তারা জেনুইন যে এই যে ক্রাইটেরিয়ার মধ্যে তারা পড়েন তাদের নাম বাদ গেছে, তারা তাদের নাম পুনরায় অন্তর্ভুক্তির তারা দাবি জানিয়েছেন। এটা করতে হবে, কারণ এই তাদের ভাতা বাতিল করা যে সামান্য টাকা, তাদের প্রতিষ্ঠিত নির্বাচনে ভীষণ ডকুমেন্ট তো তারা ধারে কাছে যাননি, যেটা বামপন্থী সরকারের সময়তে চালু ছিল সেটাই। এটা বন্ধ করে দেওয়া হয়েছে, এটা একদম অমানবিক। অবশ্যই এই সরকারের কাছ থেকে মানবিকতা আশাই করা যায় না। আমরা দাবি করছি যে যারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন তাদের বাদ দেওয়া হয়েছে, তাদেরকে আবার এই তাদের ভাতা চালু করতে হবে। তেমনি সরকার নাকি 30,000 ভাতা দেবে, দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে পড়তে হবে তাদেরকে, এখানে সেভাবে দেওয়া হোক। এবং এর পাশাপাশি আপনারা দেখছেন যে 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যে আমাদের দেশের শ্রমিক শ্রেণীকে শ্রমদাস পরিণত করার জন্য যে লেবার কোড বিল বা যেটা এখন আইনে পরিণত হয়েছে, পাশ করেছে, এটার বিরুদ্ধে এবং শ্রমিকদের অন্যান্য দাবি, যে দাবির মধ্যে আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে দাবি আছে, যেগুলো নিয়ে আমরা লড়াই করছিলাম, এবং অন্যান্য দাবি নিয়ে তারা 26শে নভেম্বর সমগ্র দেশের মধ্যে সাধারণ ধর্মঘট আহ্বান করেছেন। এটা শ্রমিক শ্রেণীর স্বার্থে শুধু নয়, আমাদের সমগ্র জনগণের স্বার্থবাহী দাবি। আমরা এই ধর্মঘট পূর্ণ সমর্থন করছি এবং আমাদের রাজ্য যাতে শান্তিপূর্ণভাবে সমস্ত অংশের শ্রমজীবী মেহনতি মানুষ এবং অন্যান্য অংশের মানুষ তারা এই ধর্মঘটে সামিল হন, তার জন্য আবেদন জানাচ্ছি। তেমনি কৃষক সংগঠনগুলো যে 3টি ফার্ম বিল, যেগুলো কৃষকদের স্বার্থ বিরোধী, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে 26 এবং 27 নভেম্বর তারা কর্মসূচি নিয়েছেন। এই কর্মসূচির প্রতিও আমরা পূর্ণ সমর্থন আমরা জানাচ্ছি।
এই মোটামুটি আমাদের বক্তব্য। আপনাদের যদি কিছু ক্লারিফিকেশনের বিষয় থাকে রাখতে পারেন। কিছু নাই? তাহলে সবাইকে ধন্যবাদ। হ্যাঁ।